শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান আশুরার আগের রাত হোসেনি দালানের ইমামবাড়ায় তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন অনুসারীরা। হঠাৎ বিস্ফোরিত হয় গ্রেনেড। মুহূর্তেই ছত্রভঙ্গ সবাই। ৯ বছর আগে ২০১৫ সালের ২৩ অক্টোবর নেক্কারজনক ওই হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি। এতে প্রাণ হারান ২ জন, আহত হন শতাধিক। হামলায় সন্ত্রাসবিরোধী আইনে চকবাজার থানায় মামলা হয়। ২০১৭ সালের ৩১ মে ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২০১৮ সালের ১৪ মে মামলাটি বদলি হয় বিশেষ ট্রাইব্যুনালে। পরবর্তীতে ২০২২ সালের ১৫ মার্চ মামলার রায় ঘোষণা করেন সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান। রায়ে ৮ আসামির মধ্যে ২ জনকে কারাদণ্ড ও ৬ জনকে খালাস দেওয়া হয়। ২ আসামির মধ্যে আরমানকে ১০ বছর ও কবিরকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। বাকি ২ আসামিকে পাঠানো হয় শিশু আদালতে। তবে ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় হামলার মূল পরিকল্পনাকারীরা। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ শফিউদ্দিন শেখের গাফিলতির কথাও উঠে আসে রায়ে। এর পিছনে কারা জড়িত ছিল ওটা উদ্ঘাটন হয়নি। পুলিশ তদন্ত করেছে, তদন্ত করে যতটুকু তাদের সম্ভব হয়েছে ওই হিসাবে চার্জশিট দাখিল করেছে। তাই মনে করি যে এই ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, একটা দেশের জন্য অত্যন্ত একটা ক্ষতিকর বিষয়। মূল পরিকল্পনাকারীদের কেন আইনের আওতায় আনা যাচ্ছে না তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন এই অপরাধ বিশেষজ্ঞ। পিছনের যারা পৃষ্ঠপোষক অথবা এই ঘটনার নেতৃত্বে যারা দিয়েছেন তাদের যে এই তদন্তকে প্রভাবিত তারা করছেন কিনা, বা যারা এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সরকারি অথবা বেসরকারি পর্যায় থেকে যারা কাজ করছেন তাদের কার্যক্রমের গতিটাকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিনা, বা করে তারা সফল হচ্ছেন কিনা, বা করলেও তার মাত্রাটা কেমন সেটিও কিন্তু দেখা প্রয়োজন। পাশাপাশি আদালত হয়তো তিনি ঘটনার মামলার যে বিবরণে যা পাচ্ছে, যাদের আসামি পাচ্ছে তাদের এই হামলার সাথে সম্পৃক্ততা বিচার করে আদালতে একটি রায় দিল, কিন্তু এর বাইরেও আদালতের কাছ থেকে আমাদের আরও যে প্রত্যাশা যে একটি হামলার মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করার জন্য আদালত কিন্তু পরবর্তী বেশ কিছু নির্দেশনা বা কার্যক্রমের ইঙ্গিত আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে পারেন যে এর পিছনের মাস্টারমাইন্ডকে খুঁজে বের করতে হবে, যে পৃষ্ঠপোষক তাকে খুঁজে বের করতে হবে। কারণ হলো পিছনের পৃষ্ঠপোষককে আমি যদি আইনের আওতায় আনতে না পারি, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব না হয়, তাহলে তিনি পরবর্তীতে আবার নানা ধরনের পরিকল্পনা বা হামলার তিনি আয়োজনটি করবেন অন্য কোনো অনুসারীদেরকে নিয়ে। তো সুতরাং যারা যে সমস্ত অনুসারীরা হামলায় অংশ নিয়েছে তাদেরকে সাজার আওতায় নিয়ে আসার পাশাপাশি পেছনের যে পৃষ্ঠপোষক অথবা মূল যে পরিকল্পনাকারীকে আইনের আওতায় আনতে না পারলে একটি আশঙ্কার জায়গা কিন্তু থেকেই যায়। কারণ যারা নেতৃত্বের পর্যায়ে রয়েছে তাদেরকে যদি আমি আইনের আওতায় আনতে না পারি, তাদেরকে যদি আমি নজরদারির মধ্যে আনতে না পারি, তারা আবার একত্রিত হবে, সে আবার একত্রিত অনেককে অনুসারী তৈরি করে একত্রিত হয়ে সে আবার হামলা করবে। এবং এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ব্যক্তি যারা আছেন তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কৌশলগুলো কিন্তু তারা পরিবর্তন করছেন। আগের সেই অ্যানালগ পদ্ধতিতে তারা কিন্তু এখন আর তাদের কার্যক্রম পরিচালনা করছেন না। তারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমগুলো ব্যবহার করছেন, তারা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তারা ব্যবহার করছেন, এবং একই প্ল্যাটফর্মে তারা একাধিক কার্যক্রম পরিচালনা তারা করেন না। সুতরাং এগুলো কিন্তু এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা বা পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু এগুলো কিন্তু একটা চ্যালেঞ্জ, যে ডিজিটাল প্রক্রিয়ার মধ্যে যখন চলে যায় তখন ডিজিটাল প্রক্রিয়াকে পুরোপুরিভাবে মনিটরিং করার মতো সক্ষমতা কিন্তু আমাদের নেই। আমাদের কিছু আছে হয়তো একদম পুরোটা নিয়ন্ত্রণ করার মতো বা কে কী করছে সেটা মনিটরিং করার মতো পর্যবেক্ষণের মতো অবস্থা আমাদের নেই। সুতরাং সেই জায়গা থেকে একটি যখন হামলা বা মামলাগুলো হয়, হামলার সূত্র ধরে যখন মামলা হয়, এই মামলার সূত্র ধরেই আমাদেরকে পেছনের রহস্যগুলো বা পেছনের ব্যক্তিদেরকে খুঁজে বের করতে হবে। এর যদি ব্যতিক্রম বা এখানে যদি কোনো গাফিলতি থেকে যায় বা কোনো তদন্ত পরিচালনা করতে গিয়ে কাউকে বাদ দেয়া, কাউকে অন্তর্ভুক্ত করা অযৌক্তিকভাবে অথবা প্রভাবিত হয়ে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমার সমস্যাটির মূল যে বীজ আমরা রেখেই আমরা সমাধানের চেষ্টা করছি, যেটি প্রকৃতপক্ষে কোনো সমাধান নিশ্চিত করবে না। 2015 সালে ইমামবাড়া যে হামলাটি হয়, যেটি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে যেটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করেছে, তার প্রেক্ষাপটে রায়ের যে চিত্রগুলো আমরা দেখছি, একটি বিষয় তো একটা বড় ধরনের গ্যাপ থেকেই গেল। সেটি হলো যে এই হামলার পেছনের যে পরিকল্পনাকারীকে খুঁজে বের করা সম্ভব হলো না।
এখন সেই সম্ভব না হওয়ার পিছনে আদালতের যে পর্যবেক্ষণ, তদন্তে কোনো গাফিলতি আছে কিনা, প্রভাবিত হয়ে তদন্ত হয়েছে কিনা, বা প্রভাবিত হয়ে থাকলে যারা প্রভাবিত হয়েছেন এদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আবার আমাদের যারা প্রথমে আসামি হয়েছেন তাদের কাউকে বাদ দিয়ে নতুন করে আবার সংযুক্ত করা, সেটি সংযুক্ত হতেই পারে তদন্তের মাধ্যমে, কিন্তু যারা বাদ পড়লেন, কেন বাদ পড়লেন, সেই যুক্তিতর্কগুলো কিন্তু উপস্থাপন করা প্রয়োজন। আবার অপ্রাপ্তবয়স্ক হলে তার বিচারের প্রক্রিয়াটি কিন্তু ভিন্ন। কিন্তু আমরা জঙ্গিবাদের ক্ষেত্রে আমরা একটা বিষয় বলি যে এটিও কিন্তু যারা জঙ্গিবাদ লালন পালন করেন, এই 18 বছরের নিচেরদেরকে তারা কিন্তু অনেক সময় টার্গেট করে থাকেন। কেন টার্গেট করে থাকেন? যে তারা আইনের মুখোমুখি হলে বা মামলার আসামি হলেও তাদের যেহেতু সাজার প্রক্রিয়াটি ভিন্ন, তাদেরকে আবার তার পরিবারে পাঠানো হয় সংশোধনের জন্য, যদিও সেক্ষেত্রে একজন প্রবেশন অফিসারের নিয়ন্ত্রণেই তারা থাকেন। কিন্তু এটাই কিন্তু একটা তাদের জন্য একটা সুযোগ যে আসলে কেউ এই বয়সের কেউ মানে আটক হলেও তাকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংশোধনের সুযোগটি দেওয়া হয়, এবং সংশোধনটা হলো সমাজের মধ্যে থেকে সংশোধনের এটা করা। তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, বা বক্তব্য এখনও একই রকম, যে বয়স যাই হোক সেটি একেবারে সরকারের একেবারে ক্লোজ মনিটরিং বলতে যেটা আমরা বুঝি, সেই মনিটরিংয়ের মধ্যে দিয়ে যদি আসলে এদের চলাচল কিংবা আচার আচরণটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় বা পর্যবেক্ষণ করা সম্ভব না হয়, তারা পুনরায় আবার জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। এবং ওই ব্যক্তি যতটা না জড়িয়ে পড়ে, তার থেকে যারা তাকে মোটিভেটেড করে, প্রভাবিত করে এর অনুসারী করেছে, তারা আবার তাকে সম্পৃক্ত করার জন্য আবার প্রভাবিত করার চেষ্টা করে, এবং সেটি হয়, পুনরায় আবার জড়িয়ে পড়ছে। তো সেই জায়গা থেকে মামলার যে অগ্রগতি বলুন, অথবা তদন্তের, সেক্ষেত্রে মামলার অগ্রগতিতে অথবা রায় প্রকাশের ক্ষেত্রে তদন্তের যে ভূমিকাগুলো থাকে, সেই ভূমিকাগুলোর ক্ষেত্রে যাতে কোনো গ্যাপ না থাকে। আমরা আদালতের পর্যবেক্ষণ বা 2000 এই ইমামবাড়া হামলার ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী তদন্তে কিছু গ্যাপ থেকে গেল। সেই গ্যাপগুলো পেছনের যে বক্তব্য বা চিত্রপট বা পটভূমি কী, সেটি উদ্ঘাটন করার জন্য আদালত কিন্তু পরবর্তী কিছু ব্যবস্থা উল্লেখ করতে পারেন, যে একটা নির্দিষ্ট সময় দিয়ে এই সময়ের মধ্যে কী অগ্রগতি পাওয়া গেল সেগুলো আদালতকে অবগত করা। এই ব্যবস্থাগুলো যদি গ্রহণ করা না হয়, তখন দেখা যাবে এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে এত দুর্বল সাংগঠনিকভাবে মনে করার কোনো কারণ নেই, বরং বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্নভাবে তাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। সেই নেটওয়ার্ক দ্বারা তারা প্রভাব বিস্তার করতে পারে, যখন যেখানে যা দরকার সেটি সরবরাহ করতে পারে। সুতরাং এখানে তো একটা ভয় থেকে যায়, একটা আশঙ্কা থেকে যায় যে আমি পিছনের অনুঘটক অথবা পৃষ্ঠপোষক ব্যক্তিদেরকে আমি আইনের আওতায় যদি আনতে না পারি, বা সে যদি আইনের বাইরেই থেকে যায়, তখন পুনরায় অন্য কোনো মানে মিছিল বলুন, অন্য কোনো স্থাপনা বলুন, বা অন্য কোনো আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডে হামলার একটা সমূহ সম্ভাবনা থেকে যায়। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।